আমাদের যে চ্যাপ্টারটা এখন হবে সেটা হচ্ছে বায়োটেকনোলজি প্রিন্সিপাল এন্ড প্রসেস। ঠিক আছে, বায়োটেকনোলজি আমি আগের দিনই বলেছিলাম। বায়োটেকনোলজি কি হচ্ছে? এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড বায়োলজি। ঠিক আছে, বায়োটেকনোলজি হচ্ছে কি? একটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। আমি আগের দিনও বলেছিলাম এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড বায়োলজি। বায়োলজি একটি অ্যাপ্লিকেশন, এবং এটা নিয়ে বর্তমানে নরমাল বিএসসি নিয়েও পড়া যাচ্ছে, বিটেক বায়োটেকনোলজি হচ্ছে, অর্থাৎ ডব্লিউবিজি এই যে তোমরা বায়োটেকনোলজি পড়তে পারো। তো এটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। ঠিক আছে, তো অ্যাপ্লাইড বায়োলজি। নেক্সট আমরা চলে আসছি এই বায়োটেকনোলজিতে ডেফিনেশনটা কি বা বায়োটেকনোলজি জিনিসটা কি। তো বায়োটেকনোলজি কি হচ্ছে? বায়োটেকনোলজি ইজ দ্য টেকনিক্স। এটা একটা কি বলছে? টেকনিক্স। যে টেকনিক্স ফর ইউজ অফ লিভিং অর্গানিজম, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, লিভিং অর্গানিজমদের ব্যবহার করা হচ্ছে, লিভিং অর্গানিজমদের ব্যবহার করা হচ্ছে। এটা টেকনিক্স, লিভিং অর্গানিজম ব্যবহার করা হচ্ছে। এন্ড देयर এনজাইমস, তাদের এনজাইমকে ব্যবহার করছে কিসের জন্য? ফর প্রোডাক্ট এন্ড প্রসেস অফ ইউজফুল টু হিউম্যানস, এগুলোকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, কিসের জন্য? তাদের মানে বিভিন্ন প্রোডাক্ট পাওয়ার জন্য এবং প্রসেস ইউজফুল ফর হিউম্যান, মানুষের জন্য এইগুলো উপকারী। তো নেক্সট আমরা দেখছি বায়োটেকনোলজি, যেখানে ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি তারা কি ডেফিনেশন দিয়েছিল? তারা বলছে দ্য ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সায়েন্স এন্ড অর্গানিজমস, সেলস, পার্টস অফ thereof and molecular analogs for products and service, অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদানগুলো অর্গানিজমকে, কোষকে বা তাদের কোনো অংশকে ব্যবহার করে বা কোনো মলিকুলার অ্যানালগকে ব্যবহার করে কি করা হচ্ছে? বিভিন্ন রকমের সার্ভিসগুলো আমরা পেতে পারছি, সুবিধাজনক যে ব্যাপার সেগুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এই বায়োটেকনোলজি। নেক্সট, হোয়াট ইজ বায়োটেকনোলজিতে বায়োটেকনোলজি কাদেরকে নিয়ে ডিল করে? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি বায়োটেকনোলজি কাদেরকে নিয়ে ডিল করছে। বায়োটেকনোলজি রয়েছে কি? মাইক্রোবস, মিডিয়েটেড প্রসেস, একটা মেকিং কার্ডস, কার্ডস মানে কি? দই উৎপাদন, ব্রেড, রুটি যেগুলো, এন্ড ওয়াইন, এগুলোতে রয়েছে ভূমিকা বায়োটেকনোলজি। তাছাড়াও বর্তমানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, টেস্ট টিউব বেবি তোমরা পড়েছো নাকি? টেস্ট টিউব বেবি পড়েছো, সেটাও একটা বায়োটেকনোলজি। টেস্ট টিউব বেবি প্রোগ্রাম, যেটা ইনভিট্রো ফার্টিলাইজেশন, সঙ্গে আমরা কি বলেছিলাম এটাকে? IVF, মনে আছে? তাছাড়াও সিনথেসিস এন্ড ইউজিং অফ এ জিন, কোন একটা জিনকে সিনথেসিস করা বা তাকে ব্যবহার করা, ধরুন ইনসুলিন জিনকে ব্যবহার করে ইনসুলিনের মধ্যে প্রবেশ করিয়ে ইনসুলিনের প্রোডাকশন করছি, তাহলে সেখানে কি হচ্ছে? ইনসুলিন জিনকে আমরা কি করছি? ব্যবহার করছি সেখানে। ঠিক আছে, আগে তিনি বলেছিলাম যে গোটা বিশ্বে এত এত ডায়াবেটিক যে পেশেন্ট রয়েছে তাদেরকে যদি সাপ্লাই করতে হয় ইনসুলিন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, তাহলে ওই যে কোনো মানুষ দান করবে কোনো পশু থেকে বা শুয়োরের বা গরুর যে ইনসুলিন, সেগুলো নিয়ে আমরা সাপ্লাই দেবো, এইভাবে করলে সাফিসিয়েন্টটা কি হবে না, চাহিদাটা মিটবে না। সেই জন্য বর্তমানে কি করা হচ্ছে? ওই হিউম্যান ইনসুলিন জিনকে ইকুয়ালি জিনের মধ্যে প্রবেশ করিয়ে তারপরে সেটা কি করে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কাজে লাগিয়ে প্রোডাকশন করা হচ্ছে। তার ফলে গোটা বিশ্বে যত ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের এগুলা কি যাচ্ছে? ইনসুলিনটা সাপ্লাই করা যাচ্ছে। ঠিক আছে, তাছাড়া প্রিপারেশন অফ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিন, এতে কাজে লাগছে। তাছাড়া রয়েছে কারেক্টিং এ ডিফেক্টিভ জিন, কোন জিন যদি ডিফেক্ট হয়ে থাকে, ধরো থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে হিমোগ্লোবিন এ জিনটা ডিফেক্ট হয়ে আছে, বা কোনো অনাক্রম্যজনিত কোনো রোগের ক্ষেত্রে, ধরো নাও অনাক্রমিত স্কিড রোগ, যেটা বলা হয় স্কিড রোগ মানে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। এই যে স্কিড রোগ তোমরা যেতে পাবে, হেলথ এন্ড ডিজিজ সেক্টরে পাবে, যার পরে এটা হচ্ছে কি একটা অনাক্রমিত তন্ত্রের দুর্বলতার কারণে রোগ। অনাক্রমিত তন্ত্র যখন খুব দুর্বল হয়ে পড়ে তখন যে রোগটা হয় তাকে বলা হয় সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ, স্কিড বলা হয়। ঠিক আছে, স্কিড বলা হয়। যার আরেক নাম হচ্ছে বাবেল বয় সিনড্রোম, বাবেল বয় সিনড্রোম। ঠিক আছে, সিনড্রোম মানে একে খুব সুরক্ষার মধ্যে রাখতে হয় এই সমস্ত শিশু যারা, তাদেরকে যাতে কোনো জীবাণু দ্বারা আক্রান্ত না হয়। ঠিক আছে, তা এটা খুবই, কারণ এদের ইমিউন সিস্টেম কি খুব দুর্বল, তাহলে সেটা দ্বারা যারা আক্রান্ত না হয় বাইরের পরিবেশ দ্বারা, তাদেরকে খুব সুরক্ষার সাথে রাখতে হয়। ঠিক আছে, তো স্কিড রোগ হচ্ছে কি না, হয়তো জিনের একটা ডিফেক্টের কারণে হয়।
থ্যালাসেমিয়া জিনের ডিফেক্টের কারণে হয়। এই সমস্ত ডিফেক্ট জিনগুলোকে কারেক্ট করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি সেই পদ্ধতি। জিন থেরাপিকে কাজে লাগিয়ে আমরা নতুন কোন জিন সেখানে দিয়ে সেই রোগটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। বুঝতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত অটোইমিউন ডিজিজ রয়েছে বা জেনেটিক ডিজিজ রয়েছে, সেখানে জিন থেরাপিকে কাজে লাগিয়ে সেই রোগটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি বা সারিয়ে তুলতে পারি। সেই পদ্ধতিটাকে বলছে জিন থেরাপি। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই কথা এখানে? নেক্সট তাহলে লিখে নাও তাহলে। ঠিক আছে, ওটা দিকে স্ক্রিপ্টে লিখে দিয়েছি তো? ঠিক আছে। আর এখানে জিন থেরাপি। ঠিক আছে, এখানে জিন থেরাপি। ঠিক আছে, চলো। এরপরে দেখো এখানে আসো প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি। তো এখানে যেটা বলছে কোর টেকনিক্স, কি কি ব্যবহার করা হয় টেকনিক্স। এখানে মেইন দুটো টেকনিক্স এখানে দিয়েছে। কোর টেকনিক্স ইন মডার্ন বায়োটেকনোলজি। আমরা বায়োটেকে দুই ভাগে ভাগ করে জানি, একটা ওল্ড বায়োটেকনোলজি, একটা হচ্ছে মডার্ন। ওল্ডে কি কি ছিল, যেমন ওই কার্ড প্রোডাকশন, তারপরে যে ওয়াইন প্রোডাকশন, বেকারি ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, এগুলো ছিল চিজ প্রোডাকশন, এগুলো ওল্ডে ছিল। আর মডার্নে কি কি, মডার্নে যেমন জিন থেরাপি একটা মডার্ন, তাছাড়া যে হাইব্রিডোমা টেকনোলজি, টেস্ট টিউব বেবি, ঠিক আছে, যা কিছু আছে প্রোটোপ্লাস্টিশন, ঠিক আছে। তো এগুলো সব হচ্ছে মডার্ন বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট টেকনোলজি, এগুলো সব হচ্ছে মডার্নের মধ্যে পড়ছে। তো এখানে আছে দেখো কোর টেকনিক্স অফ মডার্ন বায়োটেকনোলজি। কি কি টেকনিক ব্যবহার করা হচ্ছে? প্রথম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যার আরেক নাম কি বলেছিলাম, RDD, একে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিও বলা হয়, তাই না? তা কি এটা? দ্য টেকনিক্স ইন হুইচ জেনেটিক ম্যাটেরিয়াল, সেটা কি হতে পারে, ডিএনএ অথবা আরএনএ, ইজ কেমিক্যালি অল্টার্ড এন্ড ইন্ট্রোডিউসড ইনটু হোস্ট অর্গানিজম টু চেঞ্জ দ্য ফেনোটাইপ। অর্থাৎ এটা একটা হোস্ট অর্গানিজম, আমি কি করেছি, কোনো একটা বাইরে থেকে আসা ডিএনএ কে এর ভেতরে কি করেছি, প্রবেশ করিয়ে এর ক্যারেক্টারটা কি করেছি, চেঞ্জ করি। বা এখান থেকে আমরা কিছু প্রোটিন পাচ্ছি যেটা দেখা যাচ্ছে এ আগে সিনথেসিস করতো না, বাইরের কোনো জিনকে এর ভেতরে প্রবেশ করে এখান থেকে সেটা সেই প্রোটিনটা আমরা পাচ্ছি। এটাই হচ্ছে তার কি, তার চেঞ্জ অফ দ্য ফেনোটাইপ, তার কোনো বাহ্যিক বৈশিষ্ট্যে কি করলাম, একটু পরিবর্তন ঘটালাম, যেটা এ আগে সিনথেসিস করতো না, এখন সেটা করে দিতে পারছে। তো এইটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। তো কি করলাম এখানে, এটা একটা টেকনিক যেখানে জেনেটিক ম্যাটেরিয়ালগুলোকে, এটা হতে পারে ডিএনএ, এটা হতে পারে ডিএনএ অথবা আরএনএ, কি করলাম, কেমিক্যালি অল্টার্ড, কোনো কিছু একটু পরিবর্তন করে এবং ইন্ট্রোডিউস ইনটু দ্য হোস্ট অর্গানিজম। হোস্ট অর্গানিজমের ভেতরে কি করলাম, ইন্ট্রোডিউস করলাম। এই ইন্ট্রোডিউস করার পদ্ধতিকে একটা টার্ম বলেছিলাম আগের দিন, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন, ন্যাচারাল ট্রান্সফরমেশন প্রকৃতিতে হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া ভেতরে পরিবেশে পড়ে থাকা ডিএনএগুলো প্রবেশ করে। তোমরা পড়েছো গ্রিফিথ এক্সপেরিমেন্ট, গ্রিফিথ এক্সপেরিমেন্ট পড়েছো তো বংশগতি আণবিক ভিত্তি চ্যাপ্টারটা, নাকি? এখানে যে ট্রান্সফরমেশনের ডেফিনিশন কি ছিল, না বাইরে পড়ে থাকা কোনো মৃত ব্যাকটেরিয়ার মৃত ডিএনএ কোষের ভেতরে প্রবেশ করে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য যদি প্রদান করে, সেই ঘটনাটাকে বলা হয় ট্রান্সফরমেশন। ঠিক আছে, বা রূপান্তর হওয়া। গ্রিফিথের এক্সপেরিমেন্টে তোমরা কিন্তু পড়েছিলে, ঠিক আছে। এটা কি করছি, এটা আমরা আর্টিফিশিয়ালি কি করছি, প্রবেশ করাচ্ছি। বায়োটেকনোলজিতে আমরা বেশিরভাগ আর্টিফিশিয়ালি করব, ঠিক আছে, সেটা ভালোভাবে যাতে কি করতে পারি, ট্রান্সফরমেশন এফিসিয়েন্সিটা বাড়ানো যায়, সেটা আর্টিফিশিয়াল পদ্ধতিকে বেশি ফলো করো। ন্যাচারাল করতে গেলে হবে কি হবে না কোনো সিউরিটি নাই, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে ন্যাচারাল পদ্ধতি, এখানে কম ফলো করা হয়, বেশিরভাগ আর্টিফিশিয়াল পদ্ধতিই দেখা হয়। তাহলে এখানে কি লিখলাম, ডিএনএ অথবা আরএনএ ট্রান্সফরমেশন এন্ড পোষক কোষ, এটা হচ্ছে যার ভিতরে কি করলাম, ডিএনএ এন্ট্রি করলাম এবং এখান থেকে তার যে রেসপেক্টেড যে প্রোটিন সেগুলো পেলাম, প্রোটিন সেগুলো পেলাম। এটা কি হোস্ট সেল। হোস্ট সেলকে বাংলায় কি বলে, পোষক কোষ, ঠিক আছে, তার ভিতরে এন্ট্রি দিয়ে পেলাম। তো এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হচ্ছে লেখা বলবে এটা। দ্বিতীয় প্রসেস হচ্ছে বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং। তাহলে ওইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো, দ্বিতীয় হচ্ছে বায়ো প্রসেস। দেখো এটা মেইনটেনেন্স অফ স্টেরাইল অ্যাম্বিয়েন্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস ফর গ্রোইং ডিজায়ার্ড মাইক্রোবস এন্ড ইউক্যারিওটিক সেল ইন
large quantities for the manufacture of antibiotics, vaccine and enzyme. তার মানে এটা হচ্ছে সেই বায়ো প্রসেসিং, মানে যে এগুলো আবার হয়ে গেল, এই পদ্ধতি হয়ে যাওয়ার পর আমরা কি চলে যাচ্ছি একটা এমন একটা অ্যাম্বিয়েন্ট, মানে একটা ফেভারেবল কন্ডিশন তৈরি করব যেখানে এই অর্গানিজম কি করবে, গ্রো করবে। গ্রো করে কি হবে, লার্জ কোয়ান্টিটিসে গ্রো করবে এবং আমরা কি ম্যানুফ্যাকচার করতে পারবো, অ্যান্টিবায়োটিক সেখানে পাবো, সেখানে ভ্যাকসিন তৈরি করতে পারবো এবং বিভিন্ন ধরনের এনজাইমগুলো আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। তাহলে দুটো পার্ট রয়েছে এখানে টেকনিকে, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আর যে বায়ো প্রসেসিং। মানে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় এই অণুজীবটাকে তৈরি করলাম, নিয়ে এখানে যে প্রোটিনগুলো পেলাম সেইগুলোকে আমরা কিভাবে আইসোলেট করব, কারণ এই শুধুই ওই প্রোটিনটা তৈরি করবে না, কয়েক মানে হাজার ধরনের প্রোটিন তৈরি করতেই পারে অণুজীবটা বা জিনটা, ঠিক আছে। সেখান থেকে আমার যে প্রোটিন সেটা কি করতে হবে, আইসোলেট করতে হবে পিওর ফর্ম। সেই পদ্ধতিটা জায়গা হচ্ছে বায়ো প্রসেসিং, অর্থাৎ প্রোডাকশন প্লাস এক্সট্রাকশন। এখানে বেশিরভাগ যেগুলো কি আসবে, প্রোডাকশন একটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে, প্রোডাকশন এন্ড এক্সট্রাকশন পিওর ফর্মে, এই দুটো পদ্ধতিতেই মেইনলি হবে কি বায়ো প্রসেসিং, ঠিক আছে। এখানে কিন্তু কি এখানে পদ্ধতি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিভাবে ব্যাপারটা এই কোর্সটাকে তৈরি করব, এতদূর পর্যন্ত হচ্ছে এটা জেনেটিক। এর আবার কি হচ্ছে প্রোটিনগুলো প্রোডাকশন এবং সেটাকে আবার পিওর ফর্মে এক্সট্রাকশন করা, পিওর ফর্মে আইসোলেট করে যাওয়া, সেটা হচ্ছে বায়ো প্রসেস, ঠিক আছে। বা অনেক সময় এগুলোকে ডাউনস্ট্রিম প্রসেসও বলা হয়। তাহলে দুটো প্রসেস লিখে নাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কোর টেকনিক্স মডার্ন বায়োটেকনোলজি। এই ছবিটা হচ্ছে ছবি, এটা ডিএনএ ছবি, ঠিক আছে। হয়েছে, তাহলে দুটো জিনিস লিখেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো প্রসেসিং, দুটো ভাগে ভাগ করে লিখবে। বায়ো প্রসেসিং লিখলে প্রোডাকশন এন্ড এক্সট্রাকশন, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি লিখবে, এই ছবিটা, ঠিক আছে। হয়েছে, এটা দেখো। তারপরে নেক্সট চলে আসো এর প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজিতে বেসিক স্টেপস, খুব ইম্পর্টেন্ট বেসিক স্টেপস। এই জেনেটিক্যালি মডিফাইড কোন একটা অর্গানিজম তৈরি করছি, এখানে একটা দেখতে পাচ্ছ যে এমন একটা কিছু পাতা বা কিছু তৈরি করছে, যেখানে মনে হচ্ছে একটা আলো বেরোচ্ছে, এরকম মনে হচ্ছে ছবিতে। তো এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় তৈরি করা। তো কিভাবে বেসিক স্টেপস কি কি, প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিন। আমি যে জিনটা কি করতে চাইছি, প্রোডাকশন পেতে চাইছি বা এক্সপ্রেশন পেতে চাইছি, সেই জিনটাকে আমাকে কি করতে হবে, সঠিকভাবে আইডেন্টিফাই, সঠিকভাবে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, সঠিকভাবে কি করতে হবে, সেই জিনটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিনস, সঠিক জিনটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আমি বায়োমেডিসিন পেতে যাই তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে, আমাকে লুসিফারের জিনগুলোকে ব্যবহার করতে হতে পারে। যদি আমি ইনসুলিন প্রোডাকশন চাই তাহলে ইনসুলিনের জিনকে ভালো করে আইসোলেট করতে হবে, ঠিক আছে। আমি যেটা প্রোডাকশন পেতে চাই সেটাকে কি করতে হবে, ভালো করে সেই জিনটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তারপর আইডেন্টিফাই করার পর সেই আইডেন্টিফাইড ডিএনএটাকে হোস্ট সেলের ভেতরে কি দিতে হবে, পাঠাতে হবে। তো এই পদ্ধতিটাকেই তো আমরা কি বললাম, এই পদ্ধতিকে আমরা কি নাম দিয়েছি, ট্রান্সফরমেশন। এই পদ্ধতিতে ট্রান্সফরমেশন, যে বাইরের কোনো ডিএনএ কে কোষের ভেতর প্রবেশ করানো, সেই ঘটনাকে কি বলে, ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন দুইভাবে হতে পারে, ন্যাচারালি হতে পারে, আর্টিফিশিয়ালি হতে পারে। তো আমরা বায়োটেকনোলজি প্রক্রিয়ায় বেশিরভাগ আর্টিফিশিয়াল প্রক্রিয়াগুলোকেই আমরা চেষ্টা করব, ঠিক আছে।
আর ন্যাচারালি তো পরিবেশে হচ্ছে ট্রান্সফরমেশন প্রক্রিয়া, যার ফলে কোনো ব্যাকটেরিয়া নতুন ক্যারেক্টার পায়, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য পায়। যেভাবে গ্রিফিথের এক্সপেরিমেন্টে আর স্ট্রেনটা পেয়েছিল কিসের রূপান্তরিত হয়েছিল, এস স্ট্রেনে, সেটা ন্যাচারালি হয়েছিল ব্যাপারটা, ঠিক আছে। 2 আর স্ট্রেনটা 3 এস এর রূপান্তরিত হয়েছিল নাকি। কিন্তু আমরা এখানে সেগুলো দেখবো যে আর্টিফিশিয়াল গুলো কি কি আছে সেগুলো আমরা পরে দেখছি। তাহলে প্রথম হলো আমি সঠিক জিনটাকে আইডেন্টিফাই করব। দ্বিতীয়, সেই জিনটাকে আমি কি করলাম, কোষের ভেতরে প্রবেশ করালাম। আর তৃতীয় কি করলাম, মেইনটেনেন্স অফ ইন্ট্রোডিউসড ডিএনএ ইন হোস্ট এন্ড ট্রান্সফার দ্য ডিএনএ ইনটু প্রোজেনি। এটা কি করলাম, হোস্টের ডিএনএ ভেতরে ভালো করে কি করলাম, মেইনটেইন করলাম, এবং প্রোজেনি মানে কি পরবর্তী যারা তৈরি হবে তাদের ভেতরে সেটাকে পাঠানো, ঠিক আছে, তাদের ভেতরে সেটা পাঠানো। যেমন ধরে নাও আমার হচ্ছে এই হচ্ছে আমার ডিজায়ার ডিএনএটা বা জিনটা, যেটাকে আমি কি করতে চাইছি, একটা পোষক কোষের ভেতরে প্রবেশ করাবো। এই হচ্ছে আমার পোষক কোষ, যার ভেতরে কি করলাম, পোষক কোষের ডিএনএ আর প্লাজমিড, এগুলো হচ্ছে প্লাজমিড। মেইনলি প্লাজমিডেও প্রবেশ করাতে পারি, আর পোষক কোষের ডিএনএ ভেতরে প্রবেশ করলেও হবে, তো প্লাজমিডকে বেশি ব্যবহার করব। তা ধরে নিচ্ছি এরকম ব্যাপারটা ঘটে, জিনিসটা দাঁড়ালো এরকম। এখন এই প্রবেশ করলো কোথায়, এই জায়গাটা, এর বাইরে প্রবেশ করলো, ঠিক আছে, প্রবেশ করলো। এখন তাহলে একে তখন কি নাম দেবো, এই ডিএনএটাকে নাম হবে রিকম্বিন্যান্ট ডিএনএ। কেন, কারণ এটা একটা ফরেন জিন, বহিরাগত জিন, ফরেন ডিএনএ। এ এখন প্রবেশ করেছে কোথায়, একটা হোস্ট সেলে তার ডিএনএ এর ভিতরে ইন্টিগ্রেট করেছে। এই অবস্থাটাকে বলা হয় রিকম্বিন্যান্ট ডিএনএ। কি বলা হয়, রিকম্বিন্যান্ট, বাংলায় বললে পুনর্যোজিত ডিএনএ, রিকম্বিন্যান্ট ডিএনএ বলা হয়। এবার এই কোষটা যখন ডিভাইড করবে, তখন কি হবে, অনেক ব্যাকটেরিয়া তৈরি করবে, এগুলোকে বলা হয় প্রোজেনি। এগুলোকে বলা হচ্ছে প্রোজেনি, অর্থাৎ অপত্য ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় প্রোজেনি। এদের মধ্যে কি হবে, ওই ডিএনএটা কি হবে, ট্রান্সফার হবে। তো ও যখন ডিভাইড করবে এটাও ট্রান্সফার হবে। তো এইভাবে কি করতে পারি, তার সংখ্যাটাকে আমরা বাড়িয়ে নিতে পারি। এইগুলো হলো প্রোজেনি। এই স্টেপসের, এই তিনটে স্টেপসের ছবি হচ্ছে এটা। সঠিক জিনটাকে কি করেছি, আইডেন্টিফাই করেছি, তাকে 2 নম্বর ইন্ট্রোডাকশন, দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইনটু হোস্টের ভেতরে কি করেছি, প্রবেশ করেছি। তারপরে সেটা কি করলাম, মেইনটেনেন্স অফ ইন্ট্রোডিউসড ডিএনএ ইনটু হোস্টের ভেতরে মেইনটেইন করে এন্ড ট্রান্সফার দ্য ডিএনএ ইনটু ইটস প্রোজেনি, এবং ট্রান্সফার করে তার প্রোজেনিতে সেগুলো পরবর্তীতে ট্রান্সফার হয়েছে। এইটা এই তিনটে ধাপ, বোঝালো একটা। ছবিটা এঁকে নাও, হয়েছে, ছবিটা এঁকে নাও। ছবিটা এঁকে নাও। বুঝছেন? ঠিক আছে, দেখো নেক্সট দেখো বেসিক স্টেপস ওই একইভাবে। 1 নম্বরে দেখো কি বলেছে, আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিন। তার কি পদ্ধতি আছে,
traditional hybridization techniques leads to inclusion and multiplication of undesirable genes and desirable genes. In genetic engineering, only desirable genes are introduced. বোঝা গেল এটা কথাটা? যদি ট্র্যাডিশনাল মানে কি নরমাল যে পদ্ধতিতে হয়, নরমাল পদ্ধতিতে সেখানে বলছে ট্র্যাডিশনাল হাইব্রিডেশনে কি হয়, যেগুলো আনডিজায়ারেবল জিন তাদের সংখ্যাও বেড়ে যায়, যেগুলো আনডিজায়ারেবল জিন অর্থাৎ যে সমস্ত জিনগুলো আমাদের প্রয়োজন নাই তাদের সংখ্যাটাও কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং যেগুলো ডিজায়ারেবল জিন তাদের সংখ্যাটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ দুটোই মিলেমিশে রয়েছে। ফলে এই টেকনিকটা আমাদের ক্ষেত্রে খুব ভালো টেকনিক হবে না ট্র্যাডিশনাল পদ্ধতি, কারণ এখানে দুজনেই তো মিলেমিশে আছে। আমি পিওর ফর্মে জিনটাকে আমার আইসোলেট করতে পারছি না। কিন্তু যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলো করি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদি ফলো করি তাহলে কি করতে পারি, অনলি ডিজায়ারেবল জিন আর ইন্ট্রোডিউস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করতে পারি, শুধু ডিজায়ারেবল জিনটাকে কি করতে পারি, তার ভিতরে প্রবেশ করাতে পারি। ঠিক আছে? অর্থাৎ যেটা বলতে চাইছে, যদি ট্র্যাডিশনাল পদ্ধতি হয়, ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেটা আমার ডিজায়ারেবল জিন সে প্রবেশ করলো, যে আমার আনডিজায়ারেবল জিন সেটাও কি করে যাচ্ছে, প্রবেশ করে যাচ্ছে। ফলে দুটোই কি করেছে, এক্সপ্রেস করে যাচ্ছে ট্র্যাডিশনাল পদ্ধতিতে। ফলে এই খুব একটা কি হচ্ছে না, আমাদের পক্ষে লাভজনক হচ্ছে না। কিন্তু যদি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি নিই, তাহলে আমার যে আইসোলেটেড জিন সেই শুধু সেখানে কি করবে, প্রবেশ করবে। বাকি যেটা আনডিজায়ারেবল সে কিন্তু এখানে প্রবেশ করবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির এটাই সুবিধা যে আমি যেটা চাইছি সেটাকেই প্রবেশ করাবো, সেটাই এক্সপ্রেশন আসবে। কিন্তু হাইব্রিডেশন টেকনিকে কি হয়, হাইব্রিডেশন টেকনিকে কি হয়, যে একাধিক জিন একসাথে চলে যায়। ভালো করে হাইব্রিডেশন টেকনিক মনে করো যে আমরা যখন সংক্রামক পদ্ধতি ধাপগুলো করেছিলাম, সেখানে কি করেছিলাম, ইমাসকুলেশন করার পর দুটো উদ্ভিদে একটা পুরুষ ফুল একটা স্ত্রী ফুল করেছিলাম। পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে দেওয়া হয়েছিল। তারপরে কি হয়েছিল, তাহলে ওই পরাগরেণুতে থাকা সমস্ত জিনগুলোই তো ওখানে চলে গিয়েছিল। সেখানে ভালো জিন খারাপ জিন সবাই চলে গিয়েছিল। তাহলে ওখানে কি করতে পারছি না, আমি সিলেক্ট করতে পারছি না, সব জিনগুলোই ওখানে চলে গেছে। কিন্তু জেনেটিক কি বলছে, আমি নির্দিষ্ট জিনটাকে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, কোষের ভিতরে নির্দিষ্ট জিনটাকে আমি কি করতে পারবো, প্রবেশ করাতে পারবো। ফলে কোনো ক্ষতিকারক ব্যাপার এখানে আসার সম্ভাবনা নেই। বোঝা গেল? ক্ষতিকারক জিন বা আনডিজায়ারেবল জিন আসার সম্ভাবনা এখানে নেই। পুরোপুরি একটা সিলেক্টিভ প্রসেস। ঠিক আছে? তারপরে দেখো স্টেজগুলো কি বলতে আছে। এত যে ছবিটা দেখছিলেন, তো ইন্ট্রোডাকশন অফ দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইনটু দ্য হোস্ট কি বলছে, এ ভেক্টর ডিএনএ such as plasmid is used to deliver an alien piece of DNA into host organism. এটার মানে কি, প্রথম হচ্ছে একটা টার্ম পাচ্ছি, এটা হচ্ছে ভেক্টর ডিএনএ। এটা আমরা ভেক্টর কথা মানে কি, ভেক্টর কথা মানে যেখানে ক্যারিয়ার, হ্যাঁ বাহক, ক্যারিয়ার মানে এই কি হচ্ছে, ডিএনএটাকে বহন করছে। যে একটা বাহক, কিসের বাহক, ডিএনএ এর বাহক, ডিএনএ কে বহন করছে। কারা হয় এই ক্যারিয়ার, বেশিরভাগ প্লাজমিড গুলো, বেশিরভাগ। আরো আছে প্লাজমিড ছাড়াও হতে পারে কোনো ভাইরাস হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিএনএ কে বহন করতে পারে। ঠিক আছে? প্লাজমিড ছাড়াও কোনো ক্রোমোজোম আছে, যেমন হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ঠিক আছে? এরকম অনেক ক্রোমোজোম যা ব্যবহার করে। মেইনলি যেটা আমরা ব্যবহার করি যে প্লাজমিড কি ব্যবহার করি অ্যাজ এ ভেক্টর হিসেবে। সেই জন্য প্লাজমিডের আরেক নাম আছে জিন, জিন ট্যাক্সি বলা হয় একে। জিনকে নিয়ে যায়, সেজন্য এর নাম হচ্ছে জিন ট্যাক্সি। এই আদর্শ ভেক্টরের কি কি বৈশিষ্ট্য সেটা আমরা পরে পড়ব। তো এখানে যেটা বললাম, প্রথম টার্মটা যেটা জানলাম ভেক্টর ডিএনএ। তাহলে যে প্লাজমিড কোনো ফরেন ডিএনএ কে বহন করে তাকেই বলা হয় ভেক্টর ডিএনএ। বেশিরভাগ প্লাজমিডগুলো হয় ভেক্টর ডিএনএ। এরকম প্লাজমিডের উদাহরণ কি, যেমন একটা উদাহরণ হচ্ছে পিভিআর 322 প্লাজমিড। তাছাড়া আছে পাক 19। এগুলো সব হচ্ছে, এই প্লাজমিডগুলো হচ্ছে কি ভেক্টর প্লাজমিড বা ভেক্টর ডিএনএ হিসেবে কাজ করে। বুঝতে পারলেন জিনিসটা? ভেক্টর টার্মটা কেন, মানে ও জিনকে বহন করে নিয়ে যাবে। আমার যে ফরেন জিন, আইডেন্টিফাইড জিন বা আমার যে ডিজায়ার জিন, সেটার সাথে কি করবে, লেগে যাবে। ওই জিনটাকে কি করবে, বহন করবে। ঠিক আছে? অর্থাৎ ফরেন ডিএনএ কে যে বহন করছে তাকে বলা হয় ভেক্টর। ভেক্টর ডিএনএ বেশিরভাগ ভেক্টরগুলো হয় কি বললাম, প্লাজমিড। প্লাজমিড কাকে বলে মনে আছে? প্লাজমিড, প্লাজমিড হচ্ছে কাদের থাকে, প্লাজমিড মেইনলি থাকে প্রোক্যারিওট সিস্টেমে। ঠিক আছে?
মেনলি প্রোক্যারিওটে বেশি দেখা যায় প্লাজমিড। প্লাজমিড হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। সেটা মানে কি ক্রোমোজোম ব্যতীত এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, ক্রোমোজোম ব্যতীত এক্সট্রা ডিএনএ, ক্রোমোজোম ব্যতীত। এই যে এটা যে ক্রোমোজোম ধরনের যে ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা ছাড়া যে আরো চক্রাকার ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিএনএ গুলো রয়েছে তাদের কি বলা হয় প্লাজমিড। তাহলে প্রথম এক নম্বর হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, তারপর হচ্ছে এটা কি ডবল স্ট্র্যান্ডেড হয় না, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়। তাছাড়া এটা কি হয় কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ, সিসিসি ডিএনএ বলা হয়, কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নেসেসারি বাট নট এসেনশিয়াল, প্রয়োজনীয় কিন্তু আবশ্যিক নয়। বোঝা গেল? এই সমস্ত ডিএনএ গুলোকে বলা হয় প্লাজমিড ডিএনএ। আবার বলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ বা নিউক্লিয়েট ছাড়াও ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে একাধিক চক্রাকার দ্বিতন্ত্রী ক্ষুদ্র ক্ষুদ্র অতিরিক্ত ডিএনএ গুলোকে বলা হয় প্লাজমিড, যা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কিন্তু আবশ্যিক নয়। মানে এর বাঁচার জন্য রাখতেই হবে, তাছাড়া ব্যাকটেরিয়া বাঁচবে না এরকম নয়, কিন্তু থাকলে কি হবে ব্যাকটেরিয়াটার সুবিধা হবে। ঠিক আছে, তাদের বলা হয় প্লাজমিড। বোঝা গেল? এরকম প্লাজমিডের উদাহরণ তোমরা তখন পড়েছো, যেমন তোমরা পড়েছিলে এক প্লাজমিড, তোমরা পড়েছিলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্লাজমিড, মনে আছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্লাজমিড। তোমরা পড়েছিলে হেভি মেটাল রেজিস্ট্যান্স প্লাজমিড, হেভি মেটাল রেজিস্ট্যান্স প্লাজমিড। তাছাড়া পড়েছিলে টিআই প্লাজমিড, টিউমার ইনডিউসিং প্লাজমিড। তাছাড়া আরো আছে রুট ইনডিউসিং প্লাজমিড, আরআই প্লাজমিড, এর অনেক ধরনের প্লাজমিড পড়েছিলে। কোল্ড প্লাজমিড ইকোলিক থাকে, এরকম অনেক ধরনের প্লাজমিডের আমরা তখন উদাহরণ পড়েছিলাম ক্লাস 7 এ, যখন প্রোক্যারিওট পড়েছিলাম তার বৈশিষ্ট্য পড়েছিলাম, সেখানে পড়েছিলাম। ঠিক আছে, এই হচ্ছে প্লাজমিড। এবং এই প্লাজমিডের একটা কাজ হলো কি বললাম, জিনকে বহন করা, জিনকে বহন করা এর একটা কাজ, অর্থাৎ জিন ট্যাক্সি রূপে কাজ করা। ঠিক আছে, সেই জন্য কি বলছে ভেক্টর বলছে। এই ভেক্টরটা কিন্তু এই ফিজিক্সের ভেক্টর নয় নাকি, এটা হচ্ছে বায়োলজিক্যাল ভেক্টর বা ম্যাথের ভেক্টর নয় নাকি, এটা হচ্ছে বায়োলজি ভেক্টর, হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে। বুঝছে? আরেকটা ভেক্টর টার্মটা বায়োলজিতে আসে, সেটা হচ্ছে যখন প্যাথোজেনেটিক মানে রোগের ক্ষেত্রে, এখানে সেখানে বলেছে নাকি, তো সেখানে ক্যারিয়ার আর ভেক্টর বলে দুটো টার্ম আছে। ক্যারিয়ার আর ভেক্টর কাকে বলে বলতে হবে? সেটা রোগের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে কাদেরকে ক্যারিয়ার বলে, কাদেরকে ভেক্টর বলে? হ্যাঁ বলো, বুঝছে? হ্যাঁ, ক্যারিয়ার কাকে বলে? না, ক্যারিয়ার হচ্ছে শুধুমাত্র জীবাণুটাকে বহন করবে, যে রোগের ক্ষেত্রে বলছি এখানে নয়, রোগের মানে হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে যারা শুধু জীবাণুটাকে বহন করবে তারা হবে ক্যারিয়ার। আর ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে সেই জীবাণুর জীবন চক্রে একটি দশা ওই পোষক কোষের ভেতরে কি হবে সম্পন্ন হবে, তখন তারা হবে ভেক্টর। হতে পারে যৌনজনন দশা, হতে পারে অযৌনজনন দশা, যে কোনো একটা দশা সম্পন্ন হবে পোষক কোষের ভেতরে, তখন সেই পোষক কোষটা হবে ভেক্টর। তাহলে সমস্ত ভেক্টরই হচ্ছে ক্যারিয়ার, কিন্তু সমস্ত ক্যারিয়ার ভেক্টর নয়। যেমন হচ্ছে মশা হচ্ছে ভেক্টর প্লাজমোডিয়ামের, কারণ জীবাণু জীবনচক্রে যৌনজনন দশা মশার দেহে সম্পূর্ণ হয়, সেটা মশা হচ্ছে ভেক্টর। কিন্তু মাছি হচ্ছে ক্যারিয়ার, টাইফয়েডের জীবাণু শুধু বহন করে, ঠিক আছে, জীবাণুটাকে বহন করে, কোনো তার জীবনচক্র বা কিছু সম্পূর্ণ হয় না, সেই জন্য মাছি হচ্ছে ক্যারিয়ার। বুঝতে পারলাম? এটা ক্যারিয়ার, বাহক। ঠিক আছে, তেমনি এখানে কি বললাম, ইন্ট্রোডাকশন অফ ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল। তাহলে প্রথম টার্ম হলো ভেক্টর ডিএনএ, তাছাড়া দ্বিতীয় হচ্ছে প্লাজমিড। প্লাজমিডের ব্যাপারটা বলে দিলাম, ইউজড টু ডেলিভার অ্যান অ্যালিয়েন পিস অফ ডিএনএ। অ্যালিয়েন মানে কি? বহিরাগত কোনো ডিএনএ কে, ওটাই তো আমার কি ডিজায়ার ডিএনএ, যে ডিএনএ কি চাইছি এক্সপ্রেশন করতে চাইছি, তাকে বলে ডিজায়ার ডিএনএ। বাংলায় বলা হয় ইপ্সিত ডিএনএ বা আকাঙ্ক্ষিত ডিএনএ, যেটা এক্সপ্রেশন আমরা করতে চাইছি একটা অর্গানিজমের ভিতরে প্রবেশ করিয়ে। ঠিক আছে, সেটা কি করছি অ্যালিয়েন পিস অফ ডিএনএ ইনটু দা হোস্ট অর্গানিজম, হোস্টের ভেতরে প্রবেশ করাচ্ছি।
হোস্ট মানে সেটা হতে পারে একটা ইকুয়ালি পোস্ট, হোস্ট হতে পারে একটা ইম্পারেটিভ পোস্ট, যে কোনো একটা পোস্টের ভেতরে কি করছি প্রবেশ করাচ্ছি। ঠিক আছে, এই পদ্ধতিটা করাচ্ছি। এখানে দেখো বলছে ছবিটা সাথেই বলেছে কি বলেছে একটা ব্যাকটেরিয়া নিয়েছে, ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাজমিড। এবার কি করেছে, এবার একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত হয়েছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত হয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি, এই প্লাজমিডগুলোকে নিয়েছে, তার ভিতরে এই যে লালটা ধরো একটা ফরেন জিন, লালটা নিয়ে ফরেন জিনটা প্রবেশ করেছে, নিয়ে সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করেছে কোথায়, ইকোলির ভিতরে প্রবেশ করাচ্ছে। এখন সেই ইকোলিটা কি হয়ে গেল, একটা আগের মতো কিন্তু নাই, দেখো আগের মতো ডিএনএ তার নাই, আগের মতো প্লাজমিডগুলো সেরকম নেই, এরকম হয়ে গেছে এখন। তখন এখন সেটাকে বলছে ট্রান্সফর্ম সেল বা রিকম্বিনেন্ট সেল, আর ডিএনএটাকে বলছে মানে প্লাজমিডটাকে বলছে রিকম্বিনেন্ট প্লাজমিড বা রিকম্বিনেন্ট ডিএনএ বলতে পারি। ঠিক আছে, তাহলে রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে এখন ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ইকোলির ভিতরে প্রবেশ করানো হয়েছে। এই ইকোলিটাকে এখন কি বলবো, ট্রান্সফর্মড সেল। এটা ছিল নরমাল হোস্ট সেল, যখন প্রবেশ করে দিলাম তখন তার নাম হয়ে গেল ট্রান্সফর্ম, তার ভিতরে ট্রান্সফরমেশন করা হয়েছে, সেই জন্য তার নাম দেওয়া হয়েছে ট্রান্সফর্মড সেল। বুঝা গেছে? এবার একে আমি কি করতে পারি, ওই ফার্মেন্টেশন টেকনোলজি করে সেখান থেকে যদি কোনো প্রোটিন পাই সেটাকে আইসোলেট করে আমাদের কাজে লাগাতে পারি, কোনো এনজাইম প্রোডাকশন, কোনো অ্যান্টিবায়োটিক প্রোডাকশন, ঠিক আছে, কোনো ভিটামিন প্রোডাকশন, সেরকম ব্যাপারগুলো করে নিতে পারি। এটা হলো প্রথম ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। নেক্সট দেখো 3 নাম্বার যে স্টেপটা, মেইনটেনেন্স অফ introduce DNA to host and transfer the DNA to its progeny, এটা ছিল। ঠিক আছে, তাহলে সেখানে কি বলছে, একইভাবে a alien piece of DNA has no the sequence called origin of replication, ঠিক আছে, needed for starting replication, so it cannot multiply itself in the progeny cells of the organism. দেখো এই এলিয়ান পিস অফ ডিএনএ যেটা আমরা বেঁচেছি তার কি নাই, তার অরিজিন অফ রেপ্লিকেশন সাইটটা নেই, সেটা একটা ফ্র্যাগমেন্টেড ডিএনএ হয়তো ছিল কোনো একটা ব্যাকটেরিয়ার ভিতরে, ধরো এরকম ছিল, তার যেখানে ব্যাকটেরিয়ার অরিজিন সাইটটা এখানে ছিল, কিন্তু আমি ডিএনএ কেটেছি এখান থেকে এইটুকুটা, তাহলে তার অরিজিন সাইট আছে। তাহলে সেই ডিএনএটা এবার কি করেছি, এটা এনেছি এখানে, এটা হচ্ছে আমার সেই ডিজায়ার ডিএনএ, এর অরিজিন সাইট নাই, কিন্তু একে যদি আমি সংখ্যা বাড়াতে চাই আমাকে কি করতে হবে, এমন একটা প্লাজমিডের ভেতর তাকে এন্ট্রি দেবো, এই প্লাজমিডটাকে এন্ট্রি দেবো, তখন এই কি করবো, এইরকম ভাবে থাকবে জিনিসটা, এন্ট্রি দিলে এখানে কাট করব, কাট করার পর ওই ডিএনএটাকে প্রবেশ করিয়ে দেবো। ঠিক আছে, প্রবেশ করে দিলাম, এইভাবে প্রবেশ করে দিলাম, এবং এই প্রবেশ করানোর পর এই প্লাজমিডের একটা স্থানে কি থাকবে, অরিজিন সাইট থাকবে, কারণ এ নিজে নিজে কি করতে পারবে না, রেপ্লিকেট করতে পারবে না, সেই জন্য ওকে কি করেছে প্লাজমিডের ভেতরে প্রবেশ করিয়ে তারপর সংখ্যাটা বৃদ্ধি করানো হচ্ছে। এবার ধরো সংখ্যাটা বৃদ্ধি করা, এটা এখানে বলতে চাইছে। হেন্স এলিয়েন ডিএনএ ইজ ইন্টিগ্রেটেড ইনটু রেসিপিয়েন্ট জিনোম, এটা হচ্ছে এলিয়েন ডিএনএ আর এটা কি হচ্ছে রেসিপিয়েন্ট জিনোম, এটা এর ভিতরে কি করা হচ্ছে, এন্ট্রি দেওয়া হচ্ছে, রেসিপিয়েন্ট বা ভেক্টর, তার ভিতরে কি করা হচ্ছে, দেওয়া হচ্ছে। ইট মাল্টিপ্লাইজ এন্ড ইনহেরিটস অ্যালং উইথ হোস্ট ডিএনএ, হোস্ট ডিএনএ এর সাথে সাথে কি করবে, মাল্টিপ্লাই করবে, সংখ্যাটা বৃদ্ধি পাবে। এই ছবিটা আমি আগেও দেখালাম কিভাবে বৃদ্ধি করবে। একে যেমন ধরো পোষক কোষের ভিতরে প্রবেশ করে দিলাম, তো এই পোষক কোষ যত ডিভাইড করবে তাহলে আমার সংখ্যাটা কি পাবো, বেড়ে যাবে, কারণ ব্যাকটেরিয়া যত ডিভাইড করবে ওটা কপি হয়ে কি আসবে, এখানে আসবে, প্রোজেনিগুলোতে আসবে, সংখ্যাটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, ওটাই বলতে চাইছে। ঠিক আছে, ছবিটা এই ছবি না আগলেও চলে যাবে, আগে হ্যাঁ আগে ওটা আঁকাতে হবে, হ্যাঁ আসো। ঠিক আছে, দেখো নেক্সট ক্লাস কি, প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি। প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি কি হচ্ছে, the process of joining and inserting a foreign piece of DNA into host organism to produce new genetic recombination called recombinant DNA technology, সংক্ষেপে এটাকে কি বলা হয়, RDT
recombinant DNA technology. First recombinant DNA was produced by Stanley Cohen and Herbert Boyer. এটা লিখে দাও দুটো ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আবিষ্কার করেছিল কে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আবিষ্কার করেছিল হচ্ছে স্ট্যানলি কোহেন এবং হার্বার্ট বয়ার। ঠিক আছে, হার্বার্ট বয়ার। কোন ব্যাকটেরিয়া? সালমোনেলা টাইপিমিউরিয়াম। লিখে নাও সালমোনেলা টাইপিমিউরিয়াম। ঠিক আছে, টাইপিমিউরিয়াম। स्टैनली कोहेन लगा कोहेन, स्टैनली कोहेन, हार्वर्ड बॉयर, HERBERT, हार्वर्ड बॉयर, BOYER। ঠিক আছে, হ্যাঁ ওটা ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে, যে ব্যাকটেরিয়াটা কি কাজ করছে না এগুলো এটা হচ্ছে সালমোনেলা টাইপিমিউরিয়াম। आज रिकॉम्बिनेंट डीएनए এনারাই করেছিলেন 1972 সালে। ঠিক আছে, বড় এই শুনবে কি শুনলো স্যার এতটা হাত বলো না ওইভাবে দেখিছে। হ্যাঁ এগুলো নিজে হাতে দিয়ে বলো সালমোনেলা টাইপিমিউরিয়াম তৈরি করে। সালমোনেলা টাইপিমিউরিয়াম ব্যাকটেরিয়ার প্লাজমিডকে ব্যবহার করে তারা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছিল। ঠিক আছে, কিভাবে তৈরি করেছিল সেটাই তো বলছিলাম, যে ফরেন ডিএনএ কারণ নিয়েছিল, তার যে প্লাজমিড সালমোনেলা টাইপিমিউরিয়াম প্লাজমিডটাকে ব্যবহার করেছে, সেটাকে কেটেছে, কাটার পর তার ভেতরে কি করেছে, এই ডিএনএটাকে এন্ট্রি দিয়েছে। এই ডিএনএ এন্ট্রি দিয়েছে, এই ডিএনএটাকে কি বলা হয় কি? এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এটাই তো রিকম্বিনেন্ট ডিএনএ, এটাই তো আর ডিএনএ, আর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, ফরেন জিন যার ভেতরে প্রবেশ করে গেছে সেই ডিএনএটা হয়ে যাবে এখন রিকম্বিনেন্ট ডিএনএ। বাংলায় বলে পুনর্যোজিত ডিএনএ, বাংলায় বলে পুনর্যোজিত ডিএনএ। তাহলে দেখেন একবার ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ was produced 1972 Cohen and Boyer. They isolated antibiotic resistance gene piece of DNA সেখান থেকে। সেটা কি ছিল? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনকে তারা কি করেছিল, কেটেছিল সেখান থেকে। From a plasmid of Salmonella typhimurium, it was linked with a plasmid vector and transferred into E. coli. Like প্লাজমিডের সাথে কি করেছিল, এটা একটা প্লাজমিড, জিনটাকে পেয়েছিল কোথায়? জিনটাকে পেয়েছিল সালমোনেলা টাইফিমিউরিয়াম থেকে, জিনটাকে নিয়েছিল আর প্লাজমিড ব্যবহার করে আর ভেতরে প্রবেশ করলো, রিকম্বিনেন্ট ডিএনএটাকে এখন E. coli ভেতরে প্রবেশ করলো সেই রেজিস্ট্যান্স জিনটাকে। As a result, the gene was expressed and multiplied in E. coli. এখন সেই E. coliটা কি হয়ে যাবে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে, কারণ সেটা আমরা পেয়েছি কোথা থেকে? সালমোনেলা টাইপিমিউরিয়াম একটা ডিএনএ, তাহলে কি করে? অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স করে। কোন একটা অ্যান্টিবায়োটিক দিলে তার রেজিস্ট্যান্স হয়ে গেল, মানে সেই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াটা কি হবে না, মরবে না। সেই জিনটাকে কেটে এখন কি করলাম, প্লাজমিডের ভেতরে প্রবেশ করিয়ে সেই প্লাজমিডটাকে বা রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করলাম কোথায়? ই কোলির ভেতরে। দেখা গেল ই কোলিটাও কি হয়ে গেল? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কি করতে পারি? এখানে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন নিয়েছি, আমরা অন্য কোনো জিন নিয়েও ব্যাপারটা ওর মধ্যে ক্যারেক্টারটাকে শো করাতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইভাবে পড়েছিল প্রথম কারা? স্ট্যানলি কোহেন এবং হার্বার্ট বয়ার। ঠিক আছে, ঠিক আছে, এতদিন থাকবে তাহলে।